দর্শক, ইরান ইসরায়েল প্রসঙ্গে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিউজ 24 এর ডিসিএনই ইউনুস রাজু। ইউনুস রাজু, আপনি আমাদেরকে জানাবেন, আপনাকে সংবাদে স্বাগতম। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় লক্ষ্যবস্তু মূলত কারা হচ্ছে, আর এই যুদ্ধ আসলে বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনার কি মনে হয়? ধন্যবাদ নাফিসা। আমি আপনাকে জানিয়ে রাখি যে প্রথমেই যে তথ্যটি জানিয়ে রাখছি, তেহরান বিশ্ববিদ্যালয়ে রোববার অর্থাৎ আজকে এর মধ্যে জড়ো হয়েছে তার জানাজাকে আয়াতুল্লাহ আল খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার জন্য অলরেডি এর মধ্যেই তেহরান বিশ্ববিদ্যালয়ের চারদিকে জড়ো হতে শুরু করেছেন তার কর্মী সমর্থকরা। বিশেষ করে আপনারা নিশ্চয়ই সারা বিশ্বেই এখন পর্যন্ত জানা হয়ে গেছে যে তথ্যটি, সেটি হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের যৌথ হামলায় তিনি মারা গেছেন। তো ওদের বিষয়ে যেই হামলায় নিহত হয়েছেন বলে বিশ্ব গণমাধ্যম বলছে, সেই হামলাটির একটি সেই অভিযানটির একটি নাম দিয়েছে যুক্তরাষ্ট্র। সেটির বিষয়ে একটু প্রথমে জানিয়ে রাখি। যুক্তরাষ্ট্রের যে যৌথ হামলা অপারেশনটি ছিল এপিক ফিউরি নামের, এই অপারেশনে আয়াতুল্লাহ আলী খামেনিকে তার মেয়ে জামাতা এবং নাতি ছিলেন বলে বলছে হচ্ছে বিশ্বের ইসরায়েলি গণমাধ্যমগুলো। এই এপিক ফিউরি অভিযানে ইরানের আয়াতুল্লাহ আল খামেনি ছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন এবং এটি ইসরায়েলের দাবি। যদিও সেই হামলাটি, এর বাইরে কিন্তু ইরান কিন্তু এখনও সেই হামলায় তাদের সর্বোচ্চ নেতাকে হারানোর যে শোক, সেই শোকটি তারা 40 দিনের ঘোষণা দিয়েছে, 40 দিনের রাষ্ট্রীয়ভাবে পালন করবে। এর বাইরে তারা কিন্তু ক্ষোভে পড়ছে, তারা কিন্তু এখন পর্যন্ত হামলা বন্ধ করেনি। তারা বলছে যে তারা ইসরায়েলের তেল আবিবের বিভিন্ন স্থাপনায় এখানে ক্ষেপণাস্ত্র হামলা তারা চালিয়ে যাবে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন। তাছাড়াও তারা যে মধ্যপ্রাচ্যের যেসব জায়গায় মার্কিন ঘাঁটি রয়েছে, বিশেষ করে ইরাক, কাতার, বাহরাইন সহ বেশ কিছু জায়গায় তারা কিন্তু এর মধ্যে ইরান কিন্তু তাদের লক্ষ্যবস্তু অব্যাহত রেখেছে। কিন্তু প্রশ্ন হলো যে এত বড় একটা শক্তির বিরুদ্ধে কি করে ইরান এখন পর্যন্ত টিকে আছে? এর আগেও আমরা দেখেছি 2025 সালের জুনে যে 12 দিনের যে যুদ্ধটি হয়েছিল ইসরায়েল ইরানের, সেখানে কিন্তু তারা সেই হামলায় কিন্তু তারা কিন্তু 12 দিনের যুদ্ধে কিন্তু ইরান কিন্তু তখন দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। সেই যুদ্ধ বিশ্ববাসীকে তারা উজ্জীবিত করেছিল, ইরানের সেনাবাহিনীকে উজ্জীবিত করেছিল। কিন্তু আমরা দেখলাম যে 28 ফেব্রুয়ারি যেই হামলাটি গতকালকে হলো, সে হামলায় কিন্তু আমরা শনিবার থেকে যে হামলাটি হয়েছে সেখানে কিন্তু দেখলাম ইরানের সর্বোচ্চ নেতাকে হারাতে হয়েছে। এর বাইরে তারা এখন প্রশ্ন হলো যে তাহলে ইরান এরপরে কি করতে যাচ্ছে? আসলে এখন দুটি পথ। একটি হচ্ছে, আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ব গণমাধ্যমগুলো যেটি বলছে, ইরানের সর্বোচ্চ নেতাকে হারানোর পর ইরান চাইছে, ইরানের রেভলিউশনারি গার্ডস আর্মি বলছে তারা চাইছে যে তারা একটি নতুন তাদের নেতাকে, সর্বোচ্চ নেতা তারা নির্বাচন করবেন। এর মধ্যে একটি নাম উচ্চারিত হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা আলী খামেনির নামটি উচ্চারিত হচ্ছে। কিন্তু যে পশ্চিমা বিশ্ব এই যুদ্ধটির ঘোষণা দিল, বিশেষ করে ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে তিনি ইরানের এবার শাসক বদলের যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি। তার মানে আয়াতুল্লাহ আলী খামেনির পতনের পরে কি তাহলে যুদ্ধ থেমে যাবে? এই প্রশ্নটি কিন্তু যাচ্ছে এবং তারা বলছে যে না, এখন এই যুদ্ধটি তারা চালিয়ে যেতে চায় ইরান, এজন্য তারা নেতার বদল করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে তারা যে যুদ্ধের যে নীল নকশাটি তারা আঁকছেন, এর মধ্যে কিন্তু ইরানের উপসাগরীয় অঞ্চলে কিন্তু ইরান এর মধ্যে তাদের শক্তির জায়গাটিও দেখিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বখ্যাত আব্রাহাম লিঙ্কন নৌবহর, সেখানে কিন্তু গতকাল রাতেই ইরানি সেনারা তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সেই নৌবহর কিন্তু আর এগোতে পারেনি। তার মানে এরপরেই ইরান যেটি করেছে তাতে হরমুজ প্রণালীটি তারা ইরান বন্ধ করে দিয়েছে। এবং এর মধ্য দিয়ে আরেকটি শঙ্কার জায়গা তৈরি হয়েছে, যুদ্ধ শুধু কিন্তু আকাশপথ বন্ধ নয়, এর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের বাণিজ্যের যে স্থবিরতার একটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ এই যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে হরমুজ প্রণালীর কিন্তু সব জাহাজ, যেটি সারা বিশ্বের বাণিজ্যের হৃৎপিণ্ড বলে বলা হয়, যে কারণ এই হরমুজ প্রণালী দিয়ে
পশ্চিমের সাথে এশিয়ার যে যোগাযোগ, সেই যোগাযোগ ক্ষেত্রটি তৈরি হয়। তো এই জায়গা থেকে আসলে মনে হচ্ছে যে যুদ্ধটি যদি আরও একটু দীর্ঘস্থায়িতা হয়, তাহলে এর প্রভাব কিন্তু আমাদের মতো দেশগুলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোতে পড়বে। কেননা আমাদের সাথে তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে শ্রম বাজার রয়েছে, কারণ এখানে আমাদের অনেক শ্রমিক সেখানে কাজ করেন, এবং এই আকাশসীমা মানে বন্ধ থাকা, আকাশসীমা স্থগিত থাকায়, মানে ফ্লাইট যদি চালু না থাকায় কিন্তু অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে পারেনি, কিংবা বাংলাদেশ থেকেও তারা সেসব জায়গায় যেতে পারছেন না। তার মানে এক ধরনের শ্রমিকদের সংকট তৈরি হবে, আরেকটি হচ্ছে বাণিজ্যের জায়গা থেকে সংকট তৈরি হবে। তার মানে বাংলাদেশের মতো দেশগুলো আসলে আমাদের হয়তো যুদ্ধের ভয়াবহতা ফেস করতে হবে না, কিন্তু যুদ্ধ পরবর্তী যুদ্ধের প্রভাবে যেই ধরনের ভয়াবহতার শিকার হতে হয়, সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশকে ভোগ করতে হতে পারে। আরেকটি বিষয়, আরেকটি তথ্য দিয়ে জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু বিশ্ব নেতারা কিন্তু বসেছেন, তারা চেষ্টা করছেন যে এই যুদ্ধটাকে থামানোর জন্য। এর মধ্যে কিন্তু চীন, রাশিয়া সরব হয়েছেন, যদিও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম মজা করে বলছে যে খামেনির বন্ধুরা নীরব ছিলেন এবং বিশ্বাসঘাতকতার মানে ঘাতকের বুলেটকেই তাই বেছে নিয়েছেন খামেনি। তো এই ছিল এখনকার পর্যন্ত নাফিসা আমার কাছে বার্তা কক্ষ থেকে। নিশ্চয়ই সবশেষ তথ্য আবারও নিউজ 24 জানিয়ে দিবে। ইউনুস রাজু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।